আসলে আজকে প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো সেটা হলো হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভয়ার মা। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। নতুন করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেনি, বাড়িতে রেখেই চিকিৎসা করা হবে বলে জানানো হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভয়ার মা, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। ছাড়া পেলেন তিনি হাসপাতাল থেকে। নতুন করে তার আর কোনো শারীরিক অবস্থার অবনতি ঘটেনি, ফলে বাড়িতে রেখেই চিকিৎসা করা হবে বলেই জানা যাচ্ছে। সরাসরি আমাদের সহকর্মী পৃথা দাশগুপ্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। পৃথা, একটু আপডেট জানবো। অভয়ের মায়ের শারীরিক অবস্থা এখন বলা হচ্ছে স্থিতিশীল, তিনি বাড়ির পথেই রওনা হচ্ছেন, ঠিক কত দূর পৌঁছেছেন তারা, পরিবারের তরফ থেকে কি কি জানতে পারছো? যে একটাই কথা, অর্থাৎ রাজ্য সরকারের চাপ ছিল, সেই জন্য এই যে অ্যাডমিশন, যেটা বারবার বলা হচ্ছে ভর্তি, সেই ভর্তি একেবারে পৃথার সঙ্গে যোগাযোগ করবো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি বিষয়টি, অভয়ের মায়ের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। হাসপাতাল থেকে তাকে ছাড়া হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়ির পথে অভয়ার মা, শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছেন। সরাসরি আমাদের সহকর্মী পৃথার কাছে চলে যাব। পৃথা, দেখো, কিছুক্ষণ আগে যেটা দেখা গেল যে একদম ইএমআই বাসের ওপরেই অভয়ের মা, তাকে একটি অ্যাম্বুলেন্সে করে তার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আমি সেই ছবি একটু দেখাবো এবং রাস্তার, এবং যেটা জানা গেছে যে অভয়ের বাবা যেটা বারবার সকাল থেকে অভিযোগ করছিলেন এবং কার্যত বিস্ফোরক চাঞ্চল্যকর দাবি, সেটাও একই কথা কিন্তু তিনি বেরিয়েও বললেন যে তার মা অর্থাৎ অভয়ের মা এখন স্থিতিশীল রয়েছেন, তারা বাড়িতেই যাচ্ছেন, অন্য কোথাও যাচ্ছেন না। এবং যেটা বলা হচ্ছিল যে পরিষেবা ঠিকঠাক পায়নি, ফলে তো কল্যাণী এইমসে নিয়ে যাওয়ার একটা কথা বা চিন্তা ভাবনা হচ্ছিল, সেটা আজকে যাবেন না, পরবর্তী ক্ষেত্রে যদি কখনো দরকার মনে হয় সেক্ষেত্রে চিকিৎসা করানো যাবে, কিন্তু আপাতত তিনি বাড়িতে যাচ্ছেন। এবং শুধুমাত্র তাই নয়, বাড়িতে যদি কোনো চিকিৎসার প্রয়োজন হয় সেখানে বাড়িতে চিকিৎসক ডেকে অভয়ের মায়ের যে চিকিৎসা সেটা করানো হবে। পাশাপাশি যেটা সকাল থেকে তিনি অভিযোগ করছিলেন যে রাজ্য সরকারের চাপ, এবং সেই চাপে অভিযোগ যে অভয়ের মাকে ভর্তি নেওয়া হয়নি। তিনি যখন আসেন তার একটি সিটি স্ক্যান করা হয় এবং সিটি স্ক্যান করার পর প্রাথমিক যে ট্রিটমেন্ট সেটা দেওয়া হয়, এবং যিনি নিউরো সার্জন ছিলেন তিনি বলেছিলেন যে অ্যাডমিশনের প্রয়োজন রয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাকে অ্যাডমিশন করানো হয়নি। একদিন অভয়ের মা এমার্জেন্সিতেই ছিলেন, এমনটাই কিন্তু অভয়ের বাবা অভিযোগ করেছেন। এবং আরো অভিযোগ করেছেন যে পুলিশের লাঠির আঘাতেই তাই তিনি এবং তার স্ত্রী অর্থাৎ অভয়ের মা, তারা দুজনে চোট পেয়েছেন। অভয়ের মায়ের কপালে চোট লেগেছিল, পিঠে চোট লেগেছিল, পায়ে চোট লেগেছিল। যদিও এখন তিনি স্থিতিশীল রয়েছেন, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে প্রয়োজন হলে চিকিৎসক বাড়িতে চিকিৎসা করবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা কি করবেন। আজকে সকালে আমরা দেখলাম যে আইনজীবী তিনিও আসেন হাসপাতালে, এবং আসার পরে তার এই অভয়ের মায়ের সাথে সব রকম কথাবার্তা বলেন। সম্ভাবনা যেটা উঠে আসছে যে সোমবার 10:30টার সময় তারা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। বেশ বেশ পৃথা, ছবিগুলো দেখছি, আমাদের সহকর্মী পৃথা দাশগুপ্ত ছবি দেখাচ্ছেন আপনাদের। অভয়ের মা তিনি বাড়ির পথে রওনা হয়েছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, ফলে বাড়ির পথে রওনা হয়েছেন তিনি। পৃথা, তুমি আমাদের সঙ্গে থাকো। কি হয়েছিল এই নবান্ন অভিযানে, নবান্ন অভিযানকে কেন্দ্র করেছে কি কি ঘটেছিল? এনকেটিভি বাংলা এক্সক্লুসিভ সেই প্রতিক্রিয়া রয়েছে, জানাবো আপনাদের। অভয়ের বাবা তিনি যেটা জানিয়েছেন যে গতকাল পুলিশের লাঠিতে বেশ খানিকটা চোট পেয়েছিলেন অভয়ের মা, এবং অভয়ের বাবা তিনিও চোট পেয়েছিলেন, এবং তারপরে ভর্তি করা নিয়ে একটা টালবাহানা শুরু হয়। গতকাল আমরা 9টার সময় বাড়ি থেকে বেরোই ধর্মতলা উদ্দেশ্যে। যখন আমরা সিটির মোড় পার করি, ক্যালকাটা পুলিশের আন্ডারে আসি, তখন ক্যালকাটা পুলিশ আমাদের গাড়ি আটকে বুঝতে পেরে যায় আমরা গাড়ি আমাদের, এবং ক্যালকাটা পুলিশ আমাদের গাড়ির ছবি তুলে সমস্ত ট্রাফিক গার্ড যত আছে সমস্ত জায়গায় ভাইরাল করে পাঠিয়ে দেয়। এবং যেই রাস্তায় আমরা যাওয়ার চেষ্টা করি, আমরা কিন্তু সরাসরি ধর্মতলা পৌঁছতে পারিনি। আমরা বিভিন্ন রাস্তা ঘুরে ঘুরে প্রথমে নিজাম প্যালেসের ওদিকে যাই, ওদিক দিয়ে ঘুরে রানী রাসমণিতে তারপরে আসি। এসে এখানে আমরা যোগ দিই, এবং আমরা আসার পরেই আমরাই যেহেতু নবান্ন অভিযানে ডাক দিয়েছি, আমরাই প্রথম মিছিল বের করার চেষ্টা করছিলাম, এবং সেটা আমরা টার্গেট নিই যে পার্ক স্ট্রিট দিয়ে ঘুরে হেস্টিংসে যাব। কিন্তু যখন আমরা পার্ক স্ট্রিট আর এসসিবি বোস রোডের মুখে আসি, তখন পুলিশ আমাদের আটকে দেয়। আমরা তখন একটাই বক্তব্য বলি যে পুলিশ, আপনারা আমাকে এখানে আটকাচ্ছেন কেন? আমাদের তো
বলেছে কম সংখ্যক লোক নিয়ে, আমাদের ওখানে বেশি লোক ছিল না, হার্ডলি 50 জন কি 60 জন লোক ছিল, পুলিশ ছিল প্রায় 200। তারপরে আমাকে প্রথমে চেপে ধরে পুলিশ, আমার হাত ধরে টানাটানি শুরু করে, আমার জামা কাপড় আমার পোশাক দেখলে বুঝতে পারবেন সবাই, কালকে থেকে এই পোশাকই পরা ছিলাম কালকে। তারপরে আমার সঙ্গেই ছিল আমার ওয়াইফ, কিন্তু পুলিশ যখন আমি পুলিশকে ছিটকে বেরিয়ে আসি, তখন আমার ওয়াইফকে নিয়ে গিয়ে পাশে মহিলা পুলিশটাই নিয়ে যায়, নিয়ে গিয়ে ধরে মারে এবং গ্রেপ্তার করারই হয়তো চেষ্টা করছিল, জানি না। তারপরে যখন ওকে কপালের মধ্যে একটা ওদের কাছে যে লাঠি থাকে, লাঠি দিয়ে একটা বাড়ি দেয়, পেছনে ঘাড়ির মধ্যে বাড়ি দেয়। তারপরে যখন চিৎকার করে আর ওর জিদটা তখন বেড়ে যায়, তখন বলে আমি নবান্ন যাবই। আমি তখন বলি না না সরো সরো, এখন সাইডে করে চেষ্টা করি, কিন্তু ওর এত জিদ বেড়ে যায় যে না আমি নবান্ন যাবই, কেন পুলিশ আমাকে মারবে, এরকম করতে করতে যাই। যাওয়ার পরে যখন আমরা হেস্টিংসে গিয়ে পৌঁছাই, কিছুক্ষণ পরে ও হেস্টিংস আমার আটকেই দেয়, মাইকে বলতে থাকে কোনো আপনাদের পারমিশন নেই এই সেই, কিন্তু আমাদের পারমিশন ছিল। পুরো মিথ্যা কথা বলেছি। আমাদের একটাই কথা ছিল যে সরকারি সম্পত্তি আমরা যেন নষ্ট না করি, কিন্তু সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য আমরা আসিনি, আমরা এসেছিলাম মেয়ের বিচার চাইতে, এবং সেটা মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমাদের মেইন দাবি ছিল। সেই দাবি নিয়ে আমরা পৌঁছেছিলাম, কিন্তু আমাদের ওখানে বিশাল ব্যারিকেড করে আটকে দেওয়া হয়। ব্যারিকেডের সেখানে পুলিশকে আমরা বারবার বলি কথা বলার জন্য, কোনো পুলিশ আমাদের সঙ্গে কথা বলে না এবং বোবার মতো দাঁড়িয়ে থাকে। সেখানে কে দায়িত্বে ছিলেন তাই সেই পর্যন্ত তার স্বীকার করে না। এখানে ভর্তি নেওয়াকে কেন্দ্র করে কি সমস্যা হয়েছে? এখানে যিনি ডাক্তারবাবু দেখেছিলেন, নামটা বলতে পারবো না, নিউরো সার্জন, উনি ভর্তির কথা বলেছিলেন আমাকে মৌখিকভাবে। উনি বললেন যে ভর্তি করতেই রাখতেই হবে, কোনো উপায় নেই, 48 ঘন্টা হয়তো ভর্তি রাখতে হবে। আমি বললাম ঠিক আছে, থাকতেই হবে যখন অসুস্থ হয়ে গেছে। কিন্তু পরবর্তীকালে এরা বলে যে ভর্তি রাখা যাবে না, অবজারভেশনে থাকুক, আপনাকে আলাদা একটা বেড ঘর দিচ্ছি, কিন্তু আমরা চাপাচাপি করাতে ওই ঘরের মধ্যে একটা বেড করে দেয়। তার কারণ কিছু গাড়ি এখনো হসপিটালের ভিতরে দেখতে পাবেন, একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে কালকে থেকে। আবারও সরাসরি এনকেটিভির ক্যামেরায় অভয়ের বাবা তিনি সেটা জানালেন যে রাজনৈতিক চাপ ছিল এবং ভর্তি নেওয়াকে কেন্দ্র করে একটা টালবাহানা চলছিল, এবং গতকাল যে ঘটনা ঘটেছে নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, সেখানে কিন্তু দেখা যায় যে অভয়ের বাবা যেটা বলছেন যে তাদের থেকে অনেক বেশি পুলিশ ছিল এবং যেখানে তাদেরকে আটকানো হয়েছিল সেখানে তাদেরকে মারধর করা হয়, এমনটাই অভিযোগ করছেন। অভয়ের বাবার বক্তব্য আপনাদের শোনালাম, বিস্ফোরক বক্তব্য অভয়ের বাবার। এবং গতকাল থেকে যে ঘটনার দিকে নজর রয়েছে, নবান্ন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেই পরিস্থিতির মধ্যে পড়ে অভয়ার মায়ের মাথায় চোট লাগে, ঘাড়ে চোট লাগে, এবং তারপরেই নবান্ন অভিযানের পথে তারা কিন্তু সেই পথ ছাড়েননি, নবান্নের দিকে এগিয়ে চলার চেষ্টা করেছিলেন। কিন্তু তার পাশাপাশি অভয়ের বাবা মা উভয়েই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন বলে জানা যায়। আরো একবার আমি পৃথার কাছে চলে যাব, সরাসরি পৃথার সঙ্গে কথা বলবো। পৃথা, তুমি অভয়ের মা বাড়ির পথে রওনা হয়েছেন, আমাদের গাড়ি তাকে ফলো করছে, আমরা দেখাচ্ছি সেই ছবি, এনকেটিভি বাংলাতে এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন দুটো ছবি আপনাদের পাশাপাশি দেখাচ্ছি। পৃথা, গতকাল থেকে অভয়ের বাবা যে অভিযোগগুলো করেছেন সেগুলো বিস্ফোরক, তোমার সামনেই সেই কথাগুলো হয়েছে। তারপরে এবং খুব স্বাভাবিক, অভয়ের মায়ের মানসিক অবস্থা অবশ্যই অত্যন্তই খারাপ হওয়ার কথা। এখনকার পরিস্থিতি কি বলে জানতে পারছো? তার শারীরিক অবস্থা স্থিতিশীল, কিন্তু মানসিকভাবে তো তিনি ভেঙেই পড়েছেন না? তিনি যখন এসেছিলেন, ভর্তি হয়েছিলেন, তখন তার একটি সিটি স্ক্যান হয়েছিল। সেই সিটি স্ক্যান রিপোর্ট আপাতত ঠিক আছে এমনটাই জানা গেছে। আমি আবার একটু ছবি দেখাতে বলবো সৌমেনকে। এবং স্বাভাবিকভাবেই মাথায় যে একটা চোট, মানে কপালে একটা চোট, আর পিঠের পিছনে এবং যেটা জানা গেছে পায়, তো সবটা মিলে কালকে বেশ খানিকটা তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। আজকে সকালবেলা তিনি যেখানে ভর্তি ছিলেন, অর্থাৎ এমার্জেন্সির যে ঘর, সেই এমার্জেন্সি ঘরে তিনি হেঁটেছেন, তাকে চিকিৎসকরা নিয়ে হাঁটিয়েছেন এবং তিনি একাই আজকে হাঁটতে পেরেছেন। কালকে তিনি একা হাঁটতে পারছিলেন না, একাই হাঁটতে পেরেছেন। ফলত যেটা চিকিৎসকরা বলেছেন যে আপাতত তাকে ছাড়া যেতে পারে। এবং যেহেতু অ্যাডমিশন হয়নি, বারবার একটা জায়গাতেই প্রশ্ন হচ্ছে যে অ্যাডমিশন করানো হয়নি, অর্থাৎ প্রথমে অ্যাডমিশন করানো হবে বলেও তারপর অ্যাডমিশন করানো হয়নি। এই জায়গায় দাঁড়িয়েই অভয়ের বাবার অভিযোগ যে কেন প্রথমে বলা হলো যে অ্যাডমিশন করা হবে, কিসের চাপ, বারবার বলছে সরকারের ওপর থেকে চাপ, সরকারের চাপ, সেটা বারবার বলা হচ্ছে। তো ফলত সেই জায়গায় দাঁড়িয়ে আপাতত স্থিতিশীল রয়েছে। অ্যাম্বুলেন্সে তাকে একদম শোয়া অবস্থাতেই দেখা গেল যে তিনি বেরিয়েছেন, সঙ্গে তার পরিবারের লোকজন রয়েছেন। আপাতত তিনি বাড়িতে যাবেন, তিনি রেস্টে থাকবেন বেশ কিছুদিন এবং প্রয়োজন হলে বাড়িতে চিকিৎসক ডেকে তাকে
চিকিৎসা করা হবে। যেহেতু বলা হয়েছিল যে সেকেন্ড কোনো ওপিনিয়ন নেওয়া হবে কিনা, বা কল্যাণী এইমসের কথা উঠে এসেছিল যে পরবর্তী কোনো চিকিৎসার জন্য কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হবে কিনা, তবে আপাতত তিনি বাড়িতেই যেতে চাইছেন, এমনটাই অভয়ের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি চাইছেন বাড়িতে যেতে। এবং তিনি বারবার বলেছেন যে তিনি বাড়িতে গিয়ে আপাতত বিশ্রাম করতে চান। তার কারণ এক বছর ঘুরে গেছে, তার অভিযোগ যে মেয়ের জন্য যে লড়াই, সেই লড়াইয়ের বিচার তারা পাননি। দ্বিতীয়ত নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, সেটার পরে মানসিকভাবে বিপর্যস্ত অভয়ের মা এবং বাবা, এবং তারা বাড়িতে তুমি সঙ্গে থাকো, দর্শকদের ছবিগুলো দেখাচ্ছি আমরা একে একে। এনকেটিভি বাংলাতে এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন আপনারা। অভয়ের মা তিনি বাড়ির পথে রওনা হয়েছেন, আর এই বিষয়কে কেন্দ্র করে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি কি বলছেন শোনাবো। না, হাসপাতালের উপর পলিটিক্যাল প্রেশার আছে, আমারও কথা বলে সেটা মনে হয়েছে। প্রথমে যে ডাক্তারবাবু এসেছিলেন, নিউরো সার্জন বা নিউরো স্পেশালিস্ট, নিউরো মেডিসিন স্পেশালিস্ট, তিনি বলেছিলেন যে ইন্টারনাল ইনজুরি থাকতে পারে, মাথায় বড় ইনজুরি দেখা যাচ্ছে, অতএব ওনাকে অ্যাডমিশন নেওয়া হোক। কিন্তু তার পরবর্তী সময় তাদের উপর কোনো পলিটিক্যাল প্রেশার আছে, এবং সেই প্রেশারের ফলে আমার মনে হয় এই ধরনের সিদ্ধান্ত হসপিটাল কর্তৃপক্ষ নিয়েছে। আমরা প্রয়োজনে ওনার সাথে কথা হয়েছে, ওনারা যে রাজি হন, আপাতত উনি বাড়িতে যেতে চাইছেন, যেহেতু বাড়ি ছাড়া আছেন, তো বাড়িতে গিয়ে উনি বিশ্রাম নিন। প্রয়োজনে যদি অন্য কোনো মেডিকেল ইনস্টিটিউট বা কেন্দ্রীয় সরকারি কোনো হসপিটাল, তার যদি সেকেন্ড ওপিনিয়ন নিতে হয় প্রয়োজন পড়ে, বা পরিবার যদি মনে করে, অভয়ের মা যদি মনে করেন, তাহলে অবশ্যই তাকে আমরা সেই ব্যবস্থা করব। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের শোনালাম। আরজিকর কাণ্ডে আরজিকরে অভয়ের মায়ের উপরে হামলার অভিযোগ উঠছে, বিষয়টা কি খতিয়ে দেখা হবে। সিসিটিভি, বডি ক্যাম, এই সমস্ত জিনিসগুলোকে একে একে খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন কলকাতা পুলিশের নগরপালের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে যে কটা সিসিটিভি ফুটেজ আছে সেগুলো খতিয়ে দেখা হবে, ড্রোন এবং পাশাপাশি বডি ক্যামের মাধ্যমে খতিয়ে দেখা হবে যে গতকালে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল। আরজিকরে অভয়ের মায়ের উপরে হামলার ঘটনা, বিষয়টিকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন নগরপাল। সিসিটিভি থেকে শুরু করে বডি ক্যাম সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই আশ্বাস দিয়েছেন কলকাতা পুলিশের নগরপাল। সেটা নিশ্চয়ই আমাদের ইনভেস্টিগেশনের পার্ট আছে ওটাও। অ্যান্ড গতকালের বিভিন্ন ফুটেজ আমরা অ্যানালিসিস করে দেখছি, দেখার পরে যা পাওয়া যাবে তার বেসিসে অ্যাকশন হবে। এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন আছে। সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ, বডি ক্যামেরার ফুটেজ, ওখানে ড্রোন থেকে সার্ভেলেন্স হচ্ছিল তার ফুটেজ দেখা হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখা হচ্ছে। যতক্ষণ ফুটেজ আমরা অ্যানালিসিস না করতে পারি পুরোটা, ততক্ষণ আমাদের পক্ষে বলা সম্ভব নেই। কিন্তু ইয়েস, ইট ইজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন অ্যান্ড ডেফিনেটলি আমরা ওটা তদন্ত করে দেখি। সাবধানে যাবে, রাতে ফোন করব। নগরপালের বক্তব্য আপনাদের শোনালাম। অভয়া কাণ্ডের পর আরজিকরে অভয়ের মায়ের উপরে হামলার ঘটনা 1 বছর পেরিয়ে গেছে অভয়া কাণ্ডের পর, এবং এই 1 বছর পরে আপনারা দেখলেন একে একে রাত দখল থেকে শুরু করে মশাল মিছিল যেমন হয়েছে, গতকাল নবান্ন অভিযান, এবং সেই অভিযানে অভয়ার মায়ের উপর আঘাত নেমে আসে। পুলিশের তরফ থেকে এই আঘাত করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন অভয়ার বাবা। তার মাথায় আঘাত লাগে, পিঠে আঘাত লাগে এবং পায়ে আঘাত লাগে। অভয়ার বাবা ঠিক কি বিস্ফোরক মন্তব্য করেছেন, তার মন্তব্য রয়েছে আমাদের কাছে, শোনাবো। সিসিটিভি ফুটেজ দেখে যারা অপরাধী তাদের যেন মৃত্যুদণ্ড দেয়, এটাই যদি দিতে পারে তাহলে সিসিটিভি ফটো দেখুক। 24 আগস্ট 9 আগস্ট 2024 আরজিকরের সিসিটিভি ফুটেজ কেন কলকাতা পুলিশ খতিয়ে দেখেনি, সেই প্রশ্ন সবার আগে আমাদের। আজকে এখানে দেখুক, দেখলে তো আমাদের কোনো অবজেকশন, আমরা চাই দেখুক, কিন্তু আরজিকরের সিসিটিভি ফুটেজটাও দেখুক। কলকাতা পুলিশেও দায় পড়ে এটা। রাজ্য সরকার আমার মেয়ের মৃত্যুর দায় কোন রকম ভাবে এড়াতে পারবে না। কালকে যে আমাদের পুলিশ মেরেছে তার দায়ও কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার এড়াতে পারবে না। তার এর প্রতিবাদ রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের। মুখে বললে হবে না, তার প্রতিফলন দেখাতে হবে। মুখে বলে দিলাম, আমি সিপিকে একটা থাপ্পড় মেরে বলে দিয়ে স্যার দুঃখ, সরি স্যার, তাহলে হয়ে যাবে? আমি আগে এখনই যাচ্ছি। তৃণমূলের দলদাস হচ্ছে কলকাতা পুলিশ, দলদাস এবং তৃণমূলের গুন্ডা। এখন যেখানে যে অপরাধ হয় পুলিশ সেখানে ওপেন তৃণমূলকে সহযোগিতা করে। সাবধানে যাবে। দলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন অভয়ার বাবা, পুলিশকে দলদাস বলে আক্রমণ করছেন তিনি। আর পাশাপাশি সুকান্ত মজুমদারের বক্তব্য রয়েছে আমাদের কাছে, চলুন শুনবো তিনি কি বললেন। দেখুন, প্রথম কথা হচ্ছে পুলিশ
যদি মারধর না করে তাহলে সেই আঘাতটা লাগলো কি করে? সেখানে আমি অভয়ের মায়ের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, ওনারা যখন ব্যারিকেডের দিকে এগোচ্ছিলেন ওনাদের সাথে 20-30 জন সাকুল্যে লোক ছিল। 20-30 জনের একটা মব, তারা যাচ্ছিলেন সামনের দিকে। কারো হাতে প্ল্যাকার্ড পর্যন্ত ছিল না, যে প্ল্যাকার্ডের সাথে একটা কঞ্চি থাকবে সেটা পর্যন্ত থাকার জায়গা ছিল না। বা কঞ্চি দিয়ে মারলে পরেও তো কারো মাথায় এরকম বড় দাগ হতে পারে না। আর যে কথা বলা হচ্ছে যে কেউ ঠেলে ফেলে দিয়েছে বা অমুক, আজকে উনি অভয়ের মা আমাকে স্পষ্ট করলেন যে এটা সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলা হচ্ছে। পুলিশের লাঠি দিয়ে আঘাত লেগেছে, পুলিশই তাকে এই আঘাত দিয়েছে। গতকালের ঘটনার পর আক্রান্ত হলেন অভয়ার মা, কিন্তু পাশাপাশি তোপ দাগলেন কুণাল ঘোষ। নাম না করে বিজেপি নেতাদেরকে তোপ কুণালের। কেউ একটা ছবি দিতে পারলেন না অভয়ার মায়ের আহত হওয়ার অভিযোগের সমর্থনে, অথচ অভিযোগ নিয়ে বিবৃতি চলছে বলে দাবি করছেন তিনি। বাস্তব হলেও পুলিশ ওদের আহত করেনি, পেছন থেকে ঠেলে যারা ওদের ধস্তাধস্তির মধ্যে সামনে দিচ্ছিল ওদের জিজ্ঞাসা করুন কি হয়েছিল। শকুনরা পরিকল্পিতভাবে প্রচার চাইছিল। আগের দিনই বলেছিলাম, মিলিয়ে নিন। এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন কুণাল ঘোষ। আক্রান্ত হলেন অভয়ার মা। গতকালের নবান্ন অভিযানে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। হাসপাতালের বেডে ছিলেন তিনি এতক্ষণ, আর এবার বাড়ির পথে এগিয়ে চলেছেন অভয়ার মা। এবং পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে কুণাল ঘোষ তিনি তোপ দেখেছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। এক্স হ্যান্ডেলে তার পোস্ট, তিনি বিজেপিকে সরাসরি নিশানা করেননি, কিন্তু এক্স হ্যান্ডেলে শকুন বলে তোপ দেখেছেন কুণাল ঘোষ। গতকাল পুলিশ অভয়ার মাকে কোন রকম আঘাত করেননি, কোনো পুলিশ করেনি। বিজেপি দায়িত্বজ্ঞানহীন পরিকল্পিতভাবে তাদের ঠেলে সামনে ধস্তাধস্তিতে দিয়ে দিচ্ছিল। এবং 9 তারিখে যে ঘটনা ঘটেছে, 8 তারিখ বিকেলে আমি মিডিয়াকে বলেছি ওরা কিন্তু বাবা মাকে সামনে দিয়ে ধস্তাধস্তিতে ফেলে নানা রকম অভিযোগ এবং নাটক করার চেষ্টা করবে। ফলে পুলিশ এত ক্যামেরা, এত চ্যানেল, এত চিত্র সাংবাদিক, এত সোশ্যাল মিডিয়া, প্রত্যেকের ফোনে ক্যামেরা, যদি পুলিশ কেউ অভয়ার মাকে কোনো আঘাত করে থাকেন তার কোনো ছবি কেউ পেলেন না আজকের দিনে, যেখানে সব ক্যামেরা তাদের দিকেই তাক করা ছিল। ক্যামেরা নিয়ে সবাই যায় না, না মোবাইল দিয়ে ছবি তোলে। যখন পুলিশ লাঠি চালাচ্ছে তখন আন্দোলনকারীরা হয় সেই লাঠি ঠেকাবে, নইলে ওখান থেকে সরে যাবে। এটাই তো বরাবর দেখেছি। এই সমস্ত বক্তব্য বলছে, সে জীবনে তো কোনোদিন আন্দোলন করেনি, অতএব সে জানবে কি করে। আর যেহেতু তৃণমূল কংগ্রেস দারুণ ভাবে এটাতে নিন্দিত হয়ে গেছে যে একজন নিহতার মার উপরও আঘাত করতে পুলিশ ছাড়ে, অতএব এই যে অপমান যেটা হয়েছে এই আন্দোলনের ওপর লাঠি চালানো, এই অপমান তৃণমূলের পক্ষে অনেক ভারী হবে। আসলে এবার একটু কোচবিহারের দিকেও নজর রাখবো। কোচবিহারের তৃণমূল নেতার ছেলের খুনের পর পুরো থমথমে হয়ে গেছে গোটা এলাকার পরিস্থিতি। 24 ঘন্টা ডাওয়াগুড়ি বাজার বন্ধের ডাক দেওয়া হচ্ছে বাজার সমিতির পক্ষ থেকে। রাস্তায় পতাকা হাতে মিছিল তৃণমূলের কর্মী সমর্থকদের। গতকালই ভরা বাজারে খুন হন তৃণমূল নেতার ছেলে। এই ঘটনাকে ঘিরে বাড়ছে রাজনৈতিক চাপানুতর। কোচবিহারের ছবি দেখাচ্ছি আপনাদের। কোচবিহারের শুট আউটের ঘটনা, পরিস্থিতি থমথমে। কোচবিহারের এই শুট আউটের ঘটনাতে 24 ঘন্টা বাজার বন্ধের ডাক দেওয়া হচ্ছে ডাওয়াগুড়ি বাজার সমিতির পক্ষ থেকে। আমাদের সহকর্মী অমিত সরকার টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অমিত, গতকালের ঘটনার পর স্বাভাবিকভাবেই গোটা এলাকার পরিস্থিতি থমথমে, আর বাজার কমিটির পক্ষ থেকে 24 ঘন্টার একটি বন্ধের ডাক দেওয়া হয়েছে। কি বলছেন স্থানীয়রা, কি জানতে পারছো অমিত? তোমাকে জানিয়ে রাখি, মূলত গতকালকের যে ঘটনা, শুট আউটের ঘটনা, তাতে কিন্তু একটা রাজনৈতিক চাপানোত্তর কিন্তু কোচবিহার জেলা জুড়ে রয়েছে এবং একটা উত্তপ্তকর পরিস্থিতি। 2026-এর নির্বাচন রয়েছে, তার আগে এই ধরনের উত্তপ্ত একটা পরিস্থিতি। এবং গতকাল যে যার মৃত্যু হয়েছে সঞ্জীব রায় ওরফে অমর,
তার যে মা রয়েছেন তিনি কিন্তু দাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের কিন্তু প্রধান রয়েছেন। এবং যেটা জানতে পাওয়া যাচ্ছে গতকালের এই ঘটনার পর কিন্তু একটা উত্তপ্তকর পরিস্থিতি হয়েছে এবং এই নিয়ে কিন্তু রাজনৈতিক খোলা কিন্তু শুরু হয়েছে। মূলত তৃণমূল কংগ্রেসের যেটা বক্তব্য রয়েছে যে বিজেপি এইসব ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং 26-এ নির্বাচন রয়েছে, তার আগে উত্তপ্তকর একটা পরিস্থিতি সৃষ্টি করছেন এবং এর পিছনে কিন্তু বিজেপির যোগসাজ রয়েছে বলে জানা যাচ্ছে। এবং বিজেপির পক্ষ থেকে যেটা বলানো হচ্ছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে, বিজেপি এর সাথে কোনোভাবে জড়িত নয়। কেননা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যেভাবে জড়িত রয়েছে এবং বিভিন্ন জায়গায় তোলাবাজ ও বিভিন্নভাবে কর্মসূচির সাথে তারা যুক্ত রয়েছে, সেই কারণে এই ঘটনা ঘটেছে। এবং যে কোনো মৃত্যু একটা স্বাভাবিকভাবেই একটা মর্মান্তিক ঘটনা এবং এই ঘটনায় কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে কিন্তু হয়েছে এবং সবটা মিলিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক পার্ক কিন্তু একটা চরমে উঠছে এবং রাজনৈতিক চাপানুতর যে শুরু হয়ে গেছে সেই ছবিও দেখা যাচ্ছে। কোচবিহারের শুট আউটের ঘটনায় গোটা এলাকার পরিস্থিতি থমথমে। বাজার কমিটির পক্ষ থেকে 24 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে। অমিত, অনেক অনেক ধন্যবাদ তোমায়। আইন শৃঙ্খলার বিষয়টি কুচবিহারে বিগত আপনি যদি বেশ কয়েক বছর দেখেন এই ধরনের ঘটনা কিন্তু কুচবিহারে নেই। এটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে যাচ্ছে। এর মধ্যে তো বিজেপির একটা ইন্টেলিজেন্স আছে। সেই কারো যদি ইন্টেনশন কাজ করে সেই ক্ষেত্রে পুলিশ তো আর প্রত্যেকটা মানুষের পিছনে একটা করে সিকিউরিটি দেওয়া যাবে না, তাই না? এটা এই পরিবেশ রক্ষার দায়িত্ব সবার। সেই সুস্থ পরিবেশ রক্ষা করলে যাদের ক্ষতি হচ্ছে তারা মোটিভটা দেখতে হবে। একটা মার্ডার কেসে মোটিভ দেখতে হয়। যাকে খুন করা হচ্ছে সে বেঁচে থাকলে কাদের ক্ষতি, সে মারা গেলে কার লাভ? তৃণমূল কংগ্রেস কর্মীদের ভয় দেখানো হচ্ছে, কোথাও কোথাও খুন করা হচ্ছে। এ পর্যন্ত পশ্চিমবঙ্গে যত খুন হলো এই কয়েকদিনের মধ্যে তার 90% তৃণমূল কংগ্রেস কর্মী। এবং নির্বাচনের আগে বিজেপির এইটা স্ট্র্যাটেজি তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা, এই যদি ভেবে থাকে বিজেপিরা, এটা ভুল ধারণা। কারণ তৃণমূল কংগ্রেস শক্তিশালী একটা রাজনৈতিক দল, প্রতিবাদ করতে জানে, প্রতিবাদ আগামী দিনও করবে। আমরা বলেছি পুলিশকে তদন্ত করতে, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে এবং এর সঙ্গে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যাতে হয় সেই ব্যাপারে পুলিশের সঙ্গে আমরা সহযোগিতা করব। যে কোনো ধরনের ইনভেস্টিগেশনে যদি সহযোগিতা পুলিশ দরকার করে আমি নিশ্চিত করব। আমাদের ব্যবসায়ীদের মধ্যে যদি কেউ মারা যায় আমরা ওই দিন দোকানপাট সংস্থা বন্ধ রেখে ওর আত্মার শান্তি কামনার্থে সবাই মানে ওর শ্মশানে নিয়ে যাওয়া থেকে শুরু করে সবকিছু আমরা দোকানদাররাই করি আর কি। ওই জন্যই আজকে আমাদের বডিটা আসবে, তো ওই জন্যই আমরা সবাই একসাথে এখানে মিলিত হয়েছি। বডিটা আসার পরে আমরা দেখুন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল সব জায়গায় ওখানে লড়াই হচ্ছে কে পয়সা তুলবে। ওখানে নতুন করে যারা পুরনো তৃণমূল ছিল তাদেরকে সরিয়ে দিয়ে খেদিয়ে দিয়ে নতুন করে ওখানে নেতা হয়ে উঠেছে আপনাদের গুহ মহাশয়, সার্টিফাইড গুন্ডা তৃণমূল কংগ্রেসের। সে ঢুকে এখন তোলাবাজি শুরু করেছে। সে তো ফরওয়ার্ড ব্লক করতো, ফরওয়ার্ড ব্লক থেকে এখন ব্যাকওয়ার্ড ব্লকে চলে গেছে। তৃণমূল যার নাম সেই ব্যাকওয়ার্ড ব্লকে এখন তিনি পলিটিক্স করছেন, তো অন্যরা মেনে ছেড়ে দেবে?